নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল সাসপেন্স স্টোরিজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। আজকের গল্প অদ্ভুত উড়ে। এরকম আরও নতুন নতুন সাসপেন্স ও ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেল সাসপেন্স স্টোরিজকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুনতে থাকুন আজকের গল্প অদ্ভুত উড়ে। এই আমার এক অদ্ভুত শখ, নেশাও বলা যায়। শহরের মধ্যে যখন যেখানে নিলাম হয় আমি ঠিক গিয়ে হাজির হই। যারা নিলাম হাঁকে তাদের অনেকের সঙ্গে আমার মুখ চেনা হয়ে গেছে। আমার যেতে দেরি হলে তারা অপেক্ষা করে, কিন্তু নিলাম শুরু করে না। বিশেষত ল্যাজারামের দোকানে প্রতি সেলে আমি গিয়ে হাজির হই। টুকিটাকি জিনিস কিনি, এর মধ্যে অনেকগুলোই দরকারে লাগে না। আমার কম করে 8টা শৌখিন ছড়ি হয়েছে, ফুল কাটা আখরোট কাঠের বাক্স গোটা 6, 4খানা পুরনো আমলের চেয়ার, একটা নাকি রবার্ট ক্লাইভ ব্যবহার করতেন। অনেক সময় ঠকেছি। রাজা রামমোহনের লেখার টেবিল বলে চড়া দামে আমাকে যেটা গছানো হয়েছিল, পরে জানতে পারলাম সেটা নিতান্ত সাধারণ একটা টেবিল। রামমোহনের আমলে তার জন্মই হয়নি। ঠকেও আমার চেতনা হয়নি। নিলামের বিজ্ঞাপন দেখে দেখে ঠিক গিয়ে হাজির হতাম। এইরকম এক নিলামে বোধহয় ল্যাজারামেরই একটা ভালো জিনিস হাতে এলো। ছোট্ট কটেজ পিয়ানো, বার্নিশ ম্লান হয়ে গেছে, কিন্তু তাতে আভিজাত্যের হানি হয়নি। নিলামওয়ালা বলল, এ পিয়ানো এ দেশের নয়, সমুদ্রের ওপার থেকে এসেছে। রাজপরিবারকে একজন মালিক ছিল, তারপর অবস্থা খারাপ হওয়াতে বিক্রি করে দিয়েছে। তারপর হাত বদলাতে বদলাতে কলকাতা শহরে এসে পিয়ানো হাজির হয়েছে। মাত্র 700 টাকায় এই জিনিস কিনতে পেরেছি শুনে বাদ্যরসিক বন্ধু বান্ধবরা অবাক। পরিচিত একজনকে দেখালাম, সে বলল অনেক দিন ব্যবহার হয়নি, ভালো জিনিস, একটু টিউনিং করে নিতে হবে। বসবার আর শোভার ঘরে জায়গা ছিল না। পিয়ানোটা পাশের ছোট একটা ঘরে রেখে দিলাম। ঠিক করলাম একজন মাস্টার রেখে সপ্তাহে 2 দিন পিয়ানো বাজানো শিখব। ঈশ্বরের অসীম করুণা, গ্রাসাচ্ছাদনের কোনো চিন্তা ছিল না। বাবা যখন মারা গেলেন তখন বালিগঞ্জের এই বসত বাড়িটি ছাড়া কলকাতায় তার আরও 3খানা বাড়ি ছিল, যা থেকে মাসিক আয় প্রায় 3,500। ব্যাংকে 6 লাখ টাকা, এছাড়া কোম্পানির কাগজ শেয়ারে প্রায় 4 লাখ। কাজেই আমার কোনো চিন্তাই ছিল না। মা মারা গেছে অনেক আগে, ভাই বোনদের ঝামেলা নেই। আমি মা বাপের একমাত্র সন্তান। অবসর সময়ে সাহিত্য করি। সাহিত্য অর্থে উপন্যাস রচনা নয়, ভারী ভারী প্রবন্ধ লিখি, বেশিরভাগ প্রত্নতত্ত্বকে কেন্দ্র করে। ভারতবর্ষের কোথাও মাটি খুঁড়ে পুরকালের কোনো নিদর্শন পাওয়া গেছে শুনলেই সেখানে চলে যাই। বেশিরভাগ ক্ষেত্রে হতাশ হই। 2টো সরা কিংবা হাড়ির ভাঙা টুকরো, তাই নিয়েই পণ্ডিতদের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায়। পাল বংশের না সেন বংশের, তাই নিয়ে চুলোচুলি। আর এক শখ, নিলামে জিনিস কেনা। এর মধ্যে অবশ্য প্রত্নতত্ত্বেরও পাগলামি আছে। পিয়ানোটা সে রাত্রে দিয়ে গেল। সে রাত্রে শরীরটা একটু খারাপ ছিল, অল্প জ্বর হয়েছিল, সেই সঙ্গে সর্বাঙ্গে ব্যথা। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। একটু তন্দ্রার ভাব এসেছিল। সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই শুনতে পেলাম পাশের ঘরে পিয়ানো বেজে চলেছে, টুং টুং টুং। কোনো শিক্ষিত হাতের ছোঁয়া, কে যেন এলোপাতাড়ি একটার পর একটা পর্দা ছুঁয়ে চলেছে। এরকম ধৃষ্টতা একজনের দ্বারাই সম্ভব, আর কেউ সাহস করবে না। আমার ভৃত্য নটবর, নিবাস কাঁথি, খুব ছোটবেলায় তার বাপের সঙ্গে আসতো। বাপ কাজ ছাড়বার সময় নটবরকে রেখে দিয়ে গেছে। নটবর আমার খাস চাকর, আমার সব কিছু দেখাশোনা করে। 3 তলায় অন্য কোনো চাকরের ওঠবার হুকুম নেই। নটবর বিশ্বাসী,
নিঃসন্দেহে কাজের লোক, কিন্তু তার ধারণা সে বাড়ির লোক। আমার যে কোনো জিনিসে সে নির্বিচারে হাত দেয়। ধমক দিলে দিন কয়েক কিছু না করে তারপর যে সেইকে সেই। এ নিশ্চয় নটবরেরই কাজ। নতুন আনা পিয়ানোর ওপর শিক্ষানবিশি করছে। কিছুক্ষণ পর অসহ্য লাগলো। বিছানা ছেড়ে চটি জোড়া পায়ে গলিয়ে নিলাম। একটু এগোতেই শব্দ থেমে গেল। আমার ওঠার আওয়াজ পেয়ে নটবর পালিয়েছে। ভোর রাতের দিকেও একবার পিয়ানোর বাজনার শুনতে পেলাম। ঘুমের ঘরে ঠিক বুঝতে পারলাম না, একটু শব্দ হয়েই থেমে গেল। দিনের বেলা একেবারে চুপচাপ, রাতে মাঝে মধ্যে টুংটুং করে বেঁচে ওঠে। নটবর নয়, মাঝরাতে ঘুম ছেড়ে উঠে পিয়ানো বাজাবে? নটবর তো এমন শখ আর সাহস কোনোটাই নেই। পরে একটু ভেবে বুঝলাম নিশ্চয়ই ইঁদুরের কারসাজি। পাশের ঘরটায় নানা ধরনের জিনিসপত্র ঠাস বোঝাই থাকতে ইঁদুর আর আরশোলা দৌরাত্ম্য হয়েছে। বেশ বড় সাইজের ইঁদুর। তারাই দু একটা রিডের উপর দৌড়াদৌড়ি করলে এ ধরনের বাজনা হওয়া সম্ভব। কোনো আমল দিলাম না, কিন্তু একদিন আমল দিতে হলো। বাইরে গিয়েছিলাম, দরজায় তালা দিই। দরজা খুলতে গিয়েই থেমে গেলাম। ভেতর থেকে পিয়ানো বাজছে। আগের মতো এলোমেলো বাজনা নয়, রীতিমতো শিক্ষিত হাত। কোন গত বাজাচ্ছে? আমার বন্ধু হয়েছে বাজাচ্ছে, কিন্তু বন্ধু ঘরে ঢুকবে কি করে? দরজা খুলতেই বাজনা থেমে গেল। প্রথমে পিয়ানোর ঘরে এসে দাঁড়ালাম। কোথাও কেউ নেই। পিয়ানোর ডালা খোলা, ঠিক যেন কে বাজাচ্ছিল আমার ঘরে ঢোকার শব্দ পেয়েই উঠে গেছে। তাড়াতাড়ি ডালাটা বন্ধ করতেই ভুলে গেছে। এই প্রথম অনুভব করতে পারলাম মেরুদণ্ড বেয়ে ভয়ের একটা শীতল শিহরণ। অপ্রাকৃত কিছু একটা অস্তিত্ব প্রথম বুঝতে পারলাম। এতদিন মনকে বুঝিয়েছিলাম ইঁদুরের উৎপাত, কিন্তু আজকের ঘটনাটা কি বলে বোঝাবো? অবশ্য আমি খুব দুর্বল চিত্ত নই। পৃথিবীতে জীবজগতের পাশাপাশি অশরীরী আত্মারও বসবাস আছে, এমন অর্বাচীন চিন্তা আমি করি না। এমন মূঢ় বিশ্বাসও আমার নেই। বরং বন্ধুবান্ধবদের ভৌতিক তত্ত্ব আমি অবহেলায় উড়িয়ে দিই। পিয়ানোর ব্যাপারে ভৌতিক কিংবা অপ্রাকৃত ঘটনা ছাড়া আর কি? দিন দুয়েক কিছু হলো না। তারপর আমি ভাবলাম, পিয়ানোটা যখন কিনলাম তখন বাজনাটা একটু শিখি। খুঁজে খুঁজে একটা মাস্টার জোগাড় হলো। পেয়ে গেলাম। অ্যালবার্ট পেরেরা গ্রিন ভ্যালি হোটেলের পিয়ানো বাজায়। দিনে 200 টাকা নেবে। সপ্তাহে 2 দিন শেখাবে, বুধ আর শনি, বিকেলবেলা। তার আগে পিয়ানোটার টিউনিং করিয়ে নিলাম। লোকটা টিউন করতে এসেছিল। সে বলল, খুব ভালো পিয়ানো সাহেব, এই জিনিস আর পাওয়া যায় না। রীতিমতো উৎসাহের সঙ্গে শিখতে শুরু করলাম। যখন পেরেরা থাকে কোনো অসুবিধা হয় না, কিন্তু পেরেরা চলে যাওয়ার পর অমনি পিয়ানো বাজাতে গেলেই অসুবিধা আরম্ভ হয়। পিয়ানোর সামনে টুলে বসতে গিয়েই চমকে উঠি। মনে হয় কে যেন আগে থেকেই টুলে বসেছিল। আমি বসে যেতেই সরে যাওয়ার চেষ্টা করলো। আমি বেশ একটা নরম দেহের আভাস পেলাম। ঠিক মনে হলো যেন কোলের ওপর বসে পড়েছি। তারপর রিডের উপর আঙুল চালাতে গিয়ে এক বিপত্তি। আর একটা নরম আঙুলের সঙ্গে ছোঁয়াছুঁই হয়ে যাচ্ছে। নিজেকে বোঝালাম এ শুধু মনের ভুল। পিয়ানো সম্বন্ধে অলৌকিক একটা ভয় মনকে অধিকার করে আছে। এসব তারই প্রতিক্রিয়া। কিছুদিন পর অস্তিত্বটাও কেটে গেল, সব স্বাভাবিক হয়ে গেল। কিন্তু ওই দিন 15। তারপর পেরেরা আসা বন্ধ করলো। প্রথম ভেবেছিলাম অসুস্থ। খোঁজ নিয়ে জানতে পারলাম না, পেরেরার হোটেলে পিয়ানো বাজাচ্ছে। তবে কি তার দক্ষিণা মনপ্রুত নয়? কিন্তু পেরেরা 200 টাকা চেয়েছিল, আমি তাতে রাজি হয়েছি। ঠিক করলাম পেরেরার বাড়িতে গিয়েই দেখা করব। পেরেরা পার্ক সার্কাস অঞ্চলে থাকে। তার বাড়িতে আমি আগেও গিয়েছি। কি ব্যাপার, আপনি কদিন যাচ্ছেন না? অথচ শরীর নিশ্চয় অসুস্থ নয়, কারণ হোটেলে ঠিক বাজাচ্ছেন। পেরেরা বলল, আসুন, ভেতরে আসুন, আপনার সঙ্গে কথা আছে। তার বাইরের ঘরে গিয়ে বসলাম। পেরেরা কফি আনলো। কফিতে চুমুক দিতে দিতে তার কাহিনী শুনলাম। আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না,
এই বিজ্ঞানের যুগে এমন একটা কাহিনী কাউকে বিশ্বাস করানো মুশকিল। পেরেরা একটা দম নিল, তারপর আবার বলতে আরম্ভ করলো, আপনাকে পিয়ানো শেখানোর পর বাড়ি ফিরে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়। স্বপ্ন মনে হয় বটে, কিন্তু আমি জানি সপ্তাহের 2 দিন ঠিক এরকম স্বপ্ন কেউ দেখে না। আপনি জানেন আমি নেশা ভাঙ করি, রোজই ডিনারের আগে মদ আমার চাই, কিন্তু মদ তো আমি নতুন করে খাচ্ছি না, আমার 10-12 বছরের অভ্যাস। এর আগে তো আমি কোনোদিনও এসব দেখিনি। পেরেরার গৌরচন্দ্রিকার ধরন দেখে মনে হলো আসলে সে বক্তব্য আসতে দ্বিধা করছে। পাশে তার বক্তব্য আমার বিশ্বাসযোগ্য না হয়, তাই আমি বললাম, আমার সময় কম, আসল ব্যাপারটা কি বলে ফেলুন তো। পেরেরা শুরু করলো, আপনি বোধহয় জানেন না, আমি বহু বছর ঘাটের জল খাওয়া লোক। গায়ের জোরও যেমন আছে আর মনের সাহসও তেমনই, কিন্তু আপনাকে পিয়ানো শেখানোর ব্যাপারে একটু গোলমেলে পড়েছি। পাছে আপনি ভয় পান, তাই আমি কিছু বলিনি। যখনই পিয়ানোর রিডে হাত চালাতাম, একটা অদৃশ্য হাতের সঙ্গে যেন ঠেকা লেগে যেত। নরম হাত, কোনো স্ত্রীলোকেরই মনে হতো। আপনাকে যখন পিয়ানো শেখাতে গেলাম, যিশুর দিব্যি 1 ফোঁটা অ্যালকোহল থাকতো না, কাজেই এমন হবার কথা নয়। কিন্তু এ স্বপ্ন আমাকে বিচলিত করেছে। হঠাৎ খাটটা দুলে উঠল। আমি ভাবলাম ভূমিকম্প। না, শোবার ঘরে তো আর কিছুই দুলছে না। রাস্তার আলোটা ঘরে এসে পড়েছে। সেই আলোকে দেখলাম বাতিটা দুলছে, একটুকুও দুলছে না। পরের দিকে চোখ পড়তেই শরীরের রক্ত হিম হয়ে গেল। পরিষ্কার দেখলাম একটা কবন্ধ, মানে মাথা নেই, অঙ্গে দামি মখমলের পোশাক। দূর থেকে ফোনে তারের মধ্য দিয়ে যেমন স্বর ভেসে আসে, তেমনই একটা স্বর কে বলল, যদি প্রাণে মায়া থাকে ও পিয়ানোতে হাত দিবি না, ও আমার পিয়ানো, তাতে আর কারোর স্পর্শ আমি সহ্য করব না। তবু সাহস করে বললাম, কোন পিয়ানো? খাটটা আবার নড়ে উঠল। তীক্ষ্ণ কণ্ঠস্বর, কোন পিয়ানো জানিস না? বাজাবার সময় অনেকবার বাধা দিয়েছি, ভালো চাস তো পিয়ানো একদম হাত দিবি না। পরের দিন সকালে উঠে স্বপ্নটাকে বিশেষ আমল দিইনি। অবশ্য এখন বুঝতে পারছি ওটা আদৌ স্বপ্ন নয়, ভাবলাম নির্ঘাত সুরের প্রভাব। তার পরের দিন আপনাকে ওখানে যাবার কথা, সেজে গুজে রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের আশায়। হঠাৎ কালো একটা মোটর সামনে দিয়ে নক্ষত্র বেগে যাওয়ার সময় আমার সারা পোশাকে কাদা ছিটিয়ে দিয়ে গেল। একেবারে আপাত মস্তক, মেজাজ খিঁচড়ে গেল। বাড়ি ফিরে এলাম, স্নান সেরে আবার আর যাওয়ার ইচ্ছা হলো না। ভাবলাম ফোনে পরের দিন আপনাকে জানিয়ে বিকেলবেলা যাব।